আজ এই ভিডিওর শুরুতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের সঙ্গে একদম সমার্থক হয়ে যাওয়া ইতিহাসের একটি গল্প আপনাদের বলতে চাই। ইউক্রেনের কথা আপনারা সকলেই শুনেছেন। এই ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু একসময় ছিলেন রাশিয়াপন্থী এক ভদ্রলোক। আমেরিকার মনে হলো যে ইউক্রেনের প্রেসিডেন্ট বড় বেশি রাশিয়াপন্থী, তাই ডিপ স্টেট এবং আমেরিকা ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে এমন একজনকে চাইলেন যিনি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে পারবেন এবং আমেরিকার পারপাসটি সলভ করতে পারবেন। তারা সমস্ত জায়গা থেকে খুঁজে জেলেনস্কি নামক এক ভদ্রলোককে ইউক্রেনের মাথার উপরে বসিয়ে দিলেন। আর এরপর থেকে রাশিয়াপন্থী সেই ইউক্রেন চরম রাশিয়া বিরোধী ইউক্রেনে পরিণত হলো। কথায় কথায় সীমান্তে মিলিটারি এক্সারসাইজ, কথায় কথায় রাশিয়াকে উস্কানি দেওয়া এবং প্রত্যেকটি পদক্ষেপে রাশিয়ার বিরোধ করা ইউক্রেনের এই জেলেনস্কির ছিল নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ড। এবার বর্তমানে ইউক্রেনের অবস্থাটা ভাবুন। দেশে হাজার হাজার উদ্বাস্তু, কল কারখানা সমস্ত বন্ধ, অর্থনীতি সমস্ত শেষ। এমনকি ইউক্রেনের শিল্পোন্নত দুটো যে রিজন ডোনেক্স এবং লুম্বাক্স, এই দুটো প্রায় রাশিয়া কবজা করে নিয়ে বসে আছে। আর যে আমেরিকা ইউক্রেনের স্বার্থকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে জেলেনস্কিকে মাথার উপরে বসালো, সেই জেলেনস্কির মাথার উপর থেকেও কিন্তু মার্কিনরা এখন হাত সরিয়ে নিচ্ছে। ফলে এই যুদ্ধে রাশিয়ার জয় অবধারিত এবং ইউক্রেন নামক একটি রাষ্ট্র এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের তালিকা থেকে সর্বনিম্নে আস্তে আস্তে কিন্তু তলিয়ে যেতে শুরু করলো। ভারত এবং বাংলাদেশের এই পার্টিকুলার অবস্থানটা আমার কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের এই জিওপলিটিক্যাল অ্যাসপেক্টের সঙ্গে কোথাও গিয়ে মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন, প্রতিবেশী আপনার থেকে শক্তিশালী হলে আপনাকে প্রতিবেশী দালালি করতে হবে সেটা আমি বিশ্বাস করি না, কিন্তু আপনাকে ন্যূনতম সম্মান দিতে হবে। অকারণে প্রতিবেশীকে যদি আপনি উস্কে যান, খুঁচিয়ে যান, তাহলে কোনো না কোনো দিন ইউক্রেনের মতো এক যদি বলা হয় শরণার্থী রাষ্ট্রে পরিণত হতে হবে। দেখুন, মাথার উপরে কিন্তু এখন আমেরিকাও নেই। ভারতের থেকে চীন কিছু ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে, অন্তত টেকনোলজিক্যালি এবং ইকোনমিক্যাল সেক্টরে, তা আজকে স্বীকার করতে দ্বিধা আমি বোধ করছি না। কিন্তু অকারণে ভারত যদি প্রতি মুহূর্তে চীনকে খুঁচিয়ে যেত, তাহলে কি ভারত নিজের প্রভাব এবং প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে বৃদ্ধি করতে পারতো না। ভারত সেটাই করেছে যা একটা উন্নত রাষ্ট্রের করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থাটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে তা কিন্তু পরিষ্কার হয়ে যায় ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে ঘটে যাওয়া একাধিক কর্মকাণ্ডে। ইউক্রেন যেমন রাশিয়াকে অকারণে প্রতি মুহূর্তে খুঁচিয়েছে, বাংলাদেশ কিন্তু অকারণে ভারতকে প্রতিটা ইস্যুতে খুঁচিয়ে যাচ্ছে। ভারত কিছু ক্ষেত্রে চুপ করে আছে, উদারতা দেখাচ্ছে, কিন্তু এই উদারতা বা চুপ করে থাকা যে দুর্বলতা নয়, তাও হয়তো ভারত আস্তে 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 বুঝিয়ে দেওয়ার মতো জায়গায় যেতে শুরু করেছে। যাই হোক, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালকে কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে একটু আপনাদের বলি, তাহলেই বুঝবেন কেন অকারণে আন্তর্জাতিক স্তরে জল গরমটাকে ভারত আর মেনে নিচ্ছে না ভালোভাবে। পুলিশ পরিষ্কার বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো ফয়সালের ভারতের পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। দেখুন, আমি যমুনা টিভির আপনাকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি। ভারতের কোনো মিডিয়া নয়, যেন ভারতীয়রা কিংবা বাংলাদেশিরা এটাকে ভুয়ো ভুয়ো মিথ্যা মিথ্যা বলে দাগিয়ে দিতে পারেন। তিনি বলছেন এটা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এবং একাধিক বাড়িতে তিনি স্বীকার করেছেন এই যে প্রধান অভিযুক্ত ফয়সাল তিনি ভারতে পালিয়ে গেছেন, এই সংক্রান্ত কোনো তথ্য বাংলাদেশ গোয়েন্দা দপ্তর বাংলাদেশ পুলিশের হাতে নেই। এবং এই ফয়সাল আসলে ভারত আশ্রিত কোনো দুষ্কৃতী, এই ধরনের কোনো তথ্য কিন্তু বাংলাদেশ পুলিশের হাতে নেই। এবার দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলার যারা ধারক এবং বাহক সেই পুলিশ এবং গোয়েন্দা দপ্তর বলছে এর সঙ্গে ভারতের সম্পৃক্ততা কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে তো প্রশ্ন ওঠে, তাহলে তদন্ত ছাড়াই কিভাবে ভারতকে এই প্রধান অভিযুক্তর সঙ্গে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হলো? আমি ছাত্র নেতারা কি বলেছে আমি দূরে সরিয়ে রাখছি, মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে ভারতকে দায়ী করা হয়েছে এবং অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে সরাসরি তারা ভারতকে চিঠি লিখে জানিয়েছে যে ভারতের মাটিকে ব্যবহার করে বাংলাদেশ এই ধরনের হত্যালীলা চালানোর পরিকল্পনা হয়েছে। তাহলে একটা রাষ্ট্র
কোনো প্রমাণ ছাড়া, কোনো তথ্য ছাড়া, গোয়েন্দা দপ্তরের ইনপুট ছাড়া, ইন্টেলিজেন্স ডকুমেন্ট ছাড়া কিভাবে অন্য আরেকটি প্রতিবেশী রাষ্ট্রকে এইভাবে দাগিয়ে দিতে পারে? আজকের দিনে তো এটা প্রশ্ন। আপনার দেশের পুলিশ আজকে প্রেস কনফারেন্স করে ওসমান হাদির মৃতদেহ কবরে শুয়ে দেওয়ার পর তারা জানাচ্ছেন যে এর সঙ্গে ভারতের যোগাযোগ কোনো অবস্থাতেই প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এতগুলো দিন চলে গেল, ওসমান হাদিকে যে মারা হবে সেই তথ্য আপনাদের কাছে ছিল না। আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী ওসমান হাদিকে রক্ষা করতে পারলো না। এখন ভারতের সঙ্গে তার সম্পৃক্ততাকে জুড়েও আন্তর্জাতিক স্তরে কোনো কিছু প্রমাণ করতে পারলো না। তাতে কিন্তু বাংলাদেশের মান সম্মানটা আন্তর্জাতিক স্তরে কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। বাংলাদেশ যে দাবিটি করেছে তা বাংলাদেশের ইতিহাসে ভারতকে নিয়ে খুব কমই শোনা গেছে, যে ভারত বাংলাদেশে ঢুকে কোনো ওসমান হাদি নামক চরিত্রকে গুলি করানোর কাজে নিজেদের ইনভলভ করেছে। ফলে এটা কিন্তু ভারতের কাছে যেন তেন প্রকারের একটি সম্মান বাঁচানোর লড়াই নয়, ভারতের কাছে কিন্তু পাল্টা দেওয়ারও লড়াই। ভারতকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে দিনের পর দিন বাংলাদেশ যে শেষ 1 বছর ধরে বাড়াবাড়িটি শুরু করেছে, এবার হয়তো তা শেষ করার সময়। এই জন্য কালকে ভারত হঠাৎ করে সীমান্তে, আমি অবাক হয়ে গেলাম, এই প্রথমবারের জন্য ভারত 17th আর্মি স্ট্রাইক ক্রপস তা কিন্তু ডিপ্লয় করলো। এবং 17 আর্মি স্ট্রাইক ক্রপস অত্যন্ত ঘাতক একটি আর্মির বাহিনী, যারা পাহাড় পর্বত সংকুল এরিয়ায় পাল্টা প্রিসিশন স্ট্রাইকের জন্য বিখ্যাত। এবং এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এই প্রথমবার ভারত এবং বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে নিল। এবং মিজোরাম বেসে তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। এবং 7th মাউন্টেন স্ট্রাইক ক্রপ বা আর্মি স্ট্রাইক ক্রপ, যেভাবেই নামে অভিহিত করুন না কেন, এটা যে বাংলাদেশকে সরাসরি বার্তা ভারতের পক্ষ থেকে দেওয়া হলো তা কিন্তু পরিষ্কার। ফলে আস্তে আস্তে বাংলাদেশ সীমান্ত অত্যন্ত ভোলাটাইল একটা সীমান্তে পরিণত হলো, যেখানে ভারত প্রথমবারের জন্য এই ধরনের অ্যাগ্রেসিভ আর্মি ইউনিটকে ডিপ্লয় করলো এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে ভাই অনেক হয়েছে হুমকি হুঁশিয়ারি। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর, কথায় কথায় তোমরা যে বড় বড় কথাগুলো বলো, এবার হয়তো পাল্টা দেওয়ার সময়টি এসছে। পাশাপাশি যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে যতগুলো মিলিটারি বেস আছে সমস্ত কটায় মিলিটারি বেস কিন্তু ফাইটার যে ডিপ্লয়মেন্ট ভারত 100% করে ফেললো। মানে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে চাবুয়া মিলিটারি বেসে 18টি সুকুই 30 অলরেডি ডিপ্লয় ভারত করেছে। জোরহাটে অলরেডি 18 সুকুই 30 ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। তেজপুর মিলিটারি বেসে 18টি সুকুই 30 ডিপ্লয়মেন্ট করা হয়েছে। হাসিমারাতে 18টি রাফায়েল ডিপ্লয়মেন্ট করা হয়েছে। বাগডোগরাতে, ইন্টারেস্টিংলি বিষয় হলো বাগডোগরাতে 18টি সুকুই 30 ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এবং পানাগড়ে 18টি সুকুই 30 সঙ্গে সঙ্গে 18টি MiG-29 ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যা কিন্তু ভারতের সেনাবাহিনীর অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডকে এস্টাবলিশ করছে। অর্থাৎ 4টে নতুন মিলিটারি বেস শুধু তৈরি করা নয়, এই অঞ্চলে 17 মাউন্টেন স্ট্রাইক ক্রপস ডিপ্লয়মেন্ট এবং মিলিটারি ফাইটার জেট 100% ডিপ্লয়মেন্ট করা মানে ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে ভাই, যদি তোমরা এবার উস্কানি দাও, যদি তোমরা সত্যি যুদ্ধ চাও, আমাদের সহনশীলতার পরীক্ষা নাও, তাহলে কিন্তু তোমরা ভুল করছো এবং তোমাদের ভুলের মাসুল কিন্তু দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। পাশাপাশি কালকে স্কাই স্ক্যানারে একটি তথ্য ধরা পড়েছে যেটা আপনাদের আমি দেখাতে চাই। সেখানে দেখা যাচ্ছে ঢাকায় একটি তুরস্কের TB2 ড্রোনের অস্তিত্ব কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর পেয়েছে। ফলে এই ঢাকায় কেন TB2 ড্রোন উঠছে কোনো কারণ ছাড়াই, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং ঢাকা থেকে কলকাতা সবচেয়ে কাছের যদি শহর ধরেও নিই, তাহলে এই TB2 ড্রোন কি কোনো সার্ভেলেন্সের জন্য ব্যবহার হয়েছে? এই প্রশ্নও কিন্তু কালকে দিনভর বিভিন্ন মাধ্যমে উঠলো। ফলে সব মিলিয়ে ভারত বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় চলে গেল এবং জটিল জায়গায় কিন্তু নিয়ে গেল বাংলাদেশ। এবং বিশ্বাস করুন, এই অরেঞ্জ রেভলিউশন যেমন ইউক্রেন করতে গিয়ে আজকে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি, ঠিক সেরকম ভাবে ইসলামিক রেভলিউশন করতে গিয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা আপনারা সহজেই বুঝতে পারলেন। কিন্তু ইন্টারেস্টিংলি যে প্রশ্ন আজকে উঠছে, যে যাদের কাছে কোনো গোয়েন্দার আউটপুট নেই, ইনপুট নেই, কিছুই নেই, তথ্য নেই, ডকুমেন্ট নেই, পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, এত কিছু ডকুমেন্ট ছাড়াই, মানে কোনো কিছু ছাড়াই তারা কিভাবে এত বড় ব্লান্ডার করে ভারতকে ওসমান হাদির মৃত্যুর জন্য দায়ী করে দিলেন অফিসিয়ালি। এরপর ভারত কি বলে দেখার জন্য অপেক্ষা করতে হবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।